আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বাংলাদেশ তথা সারা বিশ্বে করোনা মহামারীর কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে, সেই লক্ষ্যে রংপুর বিভাগের সুবৃহৎ ও অত্যাধুনিক বেসরকারি পলিটেকনিক রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি রংপুর কর্তৃক অনলাইনে ক্লাসের ব্যবস্থা গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা ফিজিক্স 1 পড়ব এবং ফিজিক্স 1-এর আমরা কাজ, ক্ষমতা ও শক্তি এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি তোমাদের স্যার মোহাম্মদ রিফাত ইসলাম। তো আমরা কথা না বাড়িয়ে এখন আমরা ক্লাস শুরু করি, কেমন? তাহলে প্রথমে একটু খেয়াল করো, কাজ। কাজ বলতে আমরা কি বুঝি? কাজ হচ্ছে, ধরি এই একটি বিন্দু, এই বিন্দুতে একটি বস্তু রয়েছে। এই বস্তুকে আমরা যদি এখান থেকে যদি বল প্রয়োগ করে যদি বস্তুটাকে সরায় নিয়ে যেতে পারি, অর্থাৎ এর যদি আমরা সরণ ঘটাতে পারি, অর্থাৎ সরণ মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর। তাহলে আমরা যদি এই বস্তুটাকে বল প্রয়োগ করার ফলে যদি এর সরণ ঘটে, ধরলাম এটা এ থেকে বি বিন্দুতে গেল, তাহলে তোমরা খেয়াল করো, যেহেতু বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল বল প্রয়োগ করার ফলে, এই যে বল প্রয়োগ করার ফলে যদি কোনো বস্তুর সরণ ঘটে, তাহলে সেটাকেই আমরা বলবো কি? কাজ। তাহলে আমরা বলতে পারি কাজ মানে ওয়ার্ক, ওয়ার্ক মানে ডাব্লিউ। তাহলে ডাব্লিউ বলতে আমরা বলতে পারি বল এফ গুণন সরণ এস। তাহলে আমরা কাজ বলতে আমরা বুঝতে পারছি যে কোনো একটা বস্তুকে যদি বল প্রয়োগ করে তার সরণ ঘটাতে পারি, তাহলে সেটাই হচ্ছে কি? কাজ। তাহলে আমরা যে এখানে বল প্রয়োগ করলাম, ধরলাম বস্তুটা এ বিন্দুতে ছিল, এ বিন্দু ছিল, এ থেকে বিতে গেল। তাহলে যেহেতু আমরা এখানে বলটা প্রয়োগ করছি, বলটা কি করে? উপরের দিকেও ক্রিয়া করে। তাহলে উপর দিকে ক্রিয়া করে এবং বস্তুর সরণ ঘটে কি থেকে? এ থেকে বির দিকে সরণ ঘটে। তাহলে এখান থেকে আমরা একটা কি কোণ পাচ্ছি, সেই কোণটা হচ্ছে কি? থিটা কোণ। তাহলে আমরা আরো ক্লিয়ারলি বলতে পারি কাজ ইকুয়াল টু বল গুণন সরণ, এবং সরণের দিকে একটা আমরা কোণ পাবো। তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারি ডাব্লিউ ইকুয়াল টু এফ গুণন এস কস অফ থিটা। এটাই হচ্ছে কাজ। তাহলে কাজ সম্বন্ধে আমরা ক্লিয়ার একটি ধারণা পেলাম। তাহলে এরপরে আসলো আমাদের কি? ক্ষমতা। ক্ষমতা হচ্ছে কি? এই যে আমরা এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা বস্তু নিয়ে যাওয়ার ফলে সেখানে বল প্রয়োগ করার ফলে সেখানে সরণ ঘটছে, সেটাই হচ্ছে কাজ। কিন্তু একটু খেয়াল করো যে একক সময়ে, এটা হইতে পারে 1 সেকেন্ডে, 1 মিনিটে বা 1 ঘন্টায়, একক সময়ে কোনো একটা উৎস হতে পারে, কোনো একটা ব্যক্তি হতে পারে, একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে, মানে এটা 1 মিনিটেও আমরা সরাতে পারি, 1 মিনিটে সরাতে পারি, 1 ঘন্টা সরাতে পারি। অর্থাৎ একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে তাকে আমরা বলবো কি? ক্ষমতা। আর এবার আসো শক্তি। কাজ, ক্ষমতা, শক্তি। শক্তি কি? শক্তি হচ্ছে কি? কোনো একটা বস্তু বা ব্যক্তি কাজ করার যে সামর্থ্য, এই সামর্থ্যটাকে আমরা বলবো কি? শক্তি। তাহলে আমরা কাজ সম্বন্ধেও ধারণা পেলাম, ক্ষমতার সম্বন্ধে ধারণা পেলাম এবং শক্তি সম্পর্কেও ধারণা পেলাম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো কাজ। কাজ সাধারণত আমরা জানি কাজ 2 প্রকার, ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ। তাহলে ধনাত্মক কাজ কি? আমরা এবার সে আলোচনায় আসি। ধনাত্মক কাজ আমরা কাজ বলছি কি? কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করে যদি বলের অভিমুখে যদি সেটা ক্রিয়া করে, তাহলে আমরা সেটা কি বলবো? কাজ বলবো, তাই না? আচ্ছা, বল প্রয়োগ করলে তার সরণ ঘটতে হবে, সরণকে আমরা মূলত বলি কাজ। আচ্ছা, এই বিন্দুতে একটা বস্তু আছে, এই বিন্দুতে আমরা এ পাশ থেকে একে বল প্রয়োগ করলাম, ফলে এটা কি করলো? তার বল অভিমুখে সরণ করলো, এই সরণ করে সে বি বিন্দুতে গেল।
যেহেতু এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, তাহলে তার স্মরণ ঘটলো এবং কি বলের যেদিক থেকে বল প্রয়োগ করা হয়েছে সেদিকে কি তার স্মরণ ঘটছে। সুতরাং এটাকে আমরা বলতে পারি কি ধনাত্মক কাজ। যেহেতু বলের অভিমুখী ক্রিয়া করেছে তাই এটা ধনাত্মক কাজ। হয়তো তোমরা জানো যে আমরা ধরলাম 4 তলার ছাদ থেকে একটা ইট নিচে ফেলাই দিলাম, তাহলে কি বস্তুটা সেটা অভিকর্ষ ত্বরণের দিকে কি চলে গেল। এই যে অভিকর্ষ ত্বরণের দিকে গেল, তার মানে কি বলটা যেদিকে প্রয়োগ করা আছে সেদিকে পড়লো, তাহলে এটা কী কাজ? ধনাত্মক কাজ। আবার ঋণাত্মক কাজ কি? তার বিপরীতটা। আমরা কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করলে যদি সেটা তার বিপরীত দিকে কাজ করে, তাহলে সেটাই হচ্ছে কি ঋণাত্মক কাজ। ক্লিয়ার? তো এই যে আমরা নিচ থেকে যদি একটা ইট যদি 4 তলায় উঠাই, তাহলে কি আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছি, তাহলে এটা কি অবশ্যই ঋণাত্মক কাজ। আশা করি তোমরা ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ সুন্দর বুঝতে পেরেছ। এবারে এই অধ্যায়ের আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব, আর তা হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতার এই প্রশ্নে তোমরা পাবা, হয়তো মাঝে মাঝে আসে যে কোনো একটা ইঞ্জিনের কর্মদক্ষতা 25% বা 40% বা 60% বলতে আমরা কি বুঝি? কর্মদক্ষতা 25% বলতে আমরা সেটাই বুঝবো কোনো একটা মেশিনে বা কোনো একটা ইঞ্জিনে যদি আমরা 100% যদি আমরা 100 একক বা 100% যদি শক্তি যদি সেই ইঞ্জিন বা মেশিনে আমরা দেই, তাহলে সেখান থেকে যে আমরা ফিডব্যাকটা পাবো বা লভ্য কার্যকর যে শক্তিটা পাবো, সেটাই আমরা ধরে নিতে হবে কত পার্সেন্ট পাবো আমরা ব্যাক পাবো? 25%। আর যদি কোনো একটা ইঞ্জিনের কর্মদক্ষতা যদি বলে 60% যদি বলে, তাহলে আমরা ধরে নেব ওই ইঞ্জিনে কি পরিমাণ শক্তি দেওয়া হয়েছিল, ওই পরিমাণে ওই ইঞ্জিনে বা ওই মেশিনে 100 একক শক্তি দেওয়া হয়েছিল, এবং তার ফলে সেখান থেকে আমরা ফিডব্যাক বা লভ্য কার্যকর যে শক্তি পেয়েছি সেটা হচ্ছে কত পার্সেন্ট? 60%। তাহলে আমরা বুঝে নিলাম কর্মদক্ষতা কি, এবং কর্মদক্ষতার প্রশ্ন আসলে ইনশাআল্লাহ আমরা সবাই সে প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারব। এবারে আমরা যেটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে শক্তির নিত্যতার সূত্র। শক্তির নিত্যতার সূত্র কি? এই পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন নির্দিষ্ট পরিমাণ একটা শক্তি ছিল। এই শক্তিটা পৃথিবী সৃষ্টির সময় যে পরিমাণ শক্তি ছিল আজও ঠিক সে পরিমাণে শক্তি রয়েছে। আমরা শুধুমাত্র কি করতে পারি? এই শক্তিটাকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করতে পারি। কিন্তু পৃথিবীর সৃষ্টির শুরুতে যে পরিমাণ শক্তি ছিল আজও ঠিক সে পরিমাণ শক্তিই রয়েছে, তার এর কোনো ধ্বংস বা বিনাশ নেই। এবং যে পরিমাণ শক্তি ছিল মানুষ বা কোনো ইঞ্জিন আজ পর্যন্ত সেই নতুন কোনো শক্তি আবার সৃষ্টি করতে পারেনি। অর্থাৎ শুরুতে যেরকম শক্তি ছিল আজও ঠিক সে পরিমাণে শক্তি রয়েছে। আমরা শুধুমাত্র কি করতে পারি? শক্তিটাকে শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করতে পারি। কিন্তু আমরা শক্তিকে সৃষ্টিও করতে পারি না, শক্তিকে ধ্বংসও করতে পারি না। এটাই হচ্ছে শক্তির নিত্যতার সূত্র। আজ আমরা শক্তির নিত্যতার সূত্রের উপর একটি ইম্পর্টেন্ট একটি রচনামূলক প্রশ্ন করব। সেটা হচ্ছে অনন্ত বস্তুর ক্ষেত্রে যে প্রশ্নটা রয়েছে আমাদের শক্তির নিত্যতার সূত্রের প্রয়োগ, সেটা আমরা আলোচনা করব। তোমরা মনোযোগ দাও, ইনশাআল্লাহ আমরা আজকে এই প্রশ্নটা সুন্দরভাবে ক্লিয়ার করতে পারব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা একটু খেয়াল করো, আজ আমরা শক্তির নিত্যতার সূত্রটা করব মূলত পরন্ত বস্তুর ক্ষেত্রে। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতার সূত্রটা কেমন হয়, এই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। একটু খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা যদি ভূমি হয় এবং এই ভূমি থেকে আমরা এম ভরের একটি বস্তুকে অভিকর্ষ ত্বরণ জি এর বিরুদ্ধে এইচ উচ্চতায় নিয়ে আমরা বি বিন্দুতে উঠালাম। তার মানে আমি আবার বলতেছি, শোনো, এম ভরের একটি বস্তুকে আমরা অভিকর্ষ ত্বরণ জি এর বিরুদ্ধে কাজ করে এইচ উচ্চতায় আমরা এ বিন্দুতে নিয়ে এলাম। তাহলে একটু খেয়াল করো, দেখো এ বিন্দুতে বস্তুটি কিন্তু এম ভরের সেই বস্তুটি স্থির অবস্থায় আছে। তো যেহেতু বস্তুটি স্থির অবস্থায় আছে,
তার মানে সেখানে কি শক্তি আছে? স্থিতি শক্তি রয়েছে। তাহলে আমরা খেয়াল করে দেখতে পাবো সেখানে কিন্তু বস্তুটা নড়াচড়া করতেছে না বা নিচে পড়তেছে না। সুতরাং যদি সেটা নিচে পড়তো তাহলে সেটা কি শক্তি প্রাপ্ত হইতো? গতিশক্তি প্রাপ্ত হতো। যেহেতু এখানে বস্তুটি স্থির অবস্থায় আছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি বস্তুটির যেহেতু স্থির অবস্থায় আছে, সেখানে ওই এ বিন্দুতে বস্তুটির কি শক্তি আছে? স্থিতি শক্তি আছে। তাহলে আমরা বলতে পারি এ বিন্দুতে স্থিতি শক্তি এম জি এইচ। কেননা তার ভর হচ্ছে এম এবং অভিকর্ষ ত্বরণ জি এর বিরুদ্ধে কাজ করে এইচ উচ্চতায় গিয়েছে। সুতরাং এ বিন্দুতে স্থিতি শক্তি হচ্ছে এম জি এইচ। যেহেতু বস্তুটি সেখানে নড়াচড়া করতেছে না, তাহলে তার আমরা গতিশক্তি পাবো কত? 0। তাহলে আমরা দেখো মোট শক্তি এ বিন্দুতে মোট শক্তি পাবো আমরা কি? এম জি এইচ প্লাস 0 ইকুয়াল টু এম জি এইচ। তাহলে একটু খেয়াল করো, তাহলে আমরা এই বিন্দুতে পেলাম বস্তুটির মোট শক্তি, এবং মোট শক্তি আমরা কত পেলাম? এম জি এইচ। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, এখন যদি এই বস্তুটা এখন আছে এ বিন্দুতে, এই বিন্দুতে থাকা বস্তুটিকে যদি আমরা উপর থেকে এখন ছেড়ে দিই, তাহলে বস্তুটি কি অবশ্যই উপরের দিকে যাবে না? কোথায় যাবে? অবশ্যই নিচের দিকে যাবে। আমরা ধরে নিলাম বস্তুটি এক্স দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে আসলো। তো বি বিন্দুতে যখন আসলো, বস্তুটি কি স্থির ছিল? এখানে তো স্থির ছিল। এখানে তো বস্তুটি কী করতেছে? আস্তে আস্তে ধীরে ধীরে কী করতেছে? নিচের দিকে যাচ্ছে। তো এখানে ছিল স্থিতিশক্তি, কিন্তু গতিশক্তি কী ছিল? এই বিন্দুতে 0 ছিল। কিন্তু বস্তুটি যখন নিচের দিকে যাচ্ছে, যখন বি বিন্দুতে গেল, তখন আমরা খেয়াল করতে পারি যে বি বিন্দুতে বস্তুটি কিন্তু স্থিতিশক্তি ধীরে ধীরে কী শক্তিতে রূপান্তরিত হয়েছে? অবশ্যই সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা একটু খেয়াল করি, তাহলে দেখতে পাবো যেহেতু বস্তুটি এ বিন্দু থেকে বি বিন্দুতে এসেছে, তাহলে অবশ্যই সেখানে একটা গতি প্রাপ্ত হয়েছে। তাহলে গতির সমীকরণ থেকে আমরা বলতে পারি সেখানে ভি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2 gx। তাহলে যেহেতু আমরা জানি আদিবেগ সেখানে কি ছিল? 0 ছিল। তাহলে 0 প্লাস 2gx। তাহলে আমরা বলতে পারি অতএব ভি স্কয়ার ইকুয়াল টু, যেহেতু ভি বেগ প্রাপ্ত হয়েছে বি বিন্দু আসার পর, সুতরাং ভি স্কয়ার ইকুয়াল টু 2gx। এখন আরেকটু খেয়াল করো, গতির সমীকরণ থেকে আমরা কি জানি? তাহলে আমরা পেলাম কি? এটা উপরে লিখে রাখতেছি, ভি স্কয়ার ইকুয়াল টু 2g ভি স্কয়ার ইকুয়াল টু 2gx। আবার আমরা যদি একটু খেয়াল করি, গতির সমীকরণ থেকে আমরা কি জানি? গতিশক্তির সমীকরণ থেকে আমরা জানি, তাহলে বলতে পারি বি বিন্দুতে গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। আমরা যেহেতু এটা আমরা জানি গতির সমীকরণ থেকে আমরা জানি, অর্থাৎ আমরা লিখতে পারি হাফ এম ভি স্কয়ার মানে আমরা কি জানি? 2gx। তাহলে 2 কাটা গেল, তাহলে কি থাকবে? এম জি এক্স। এটা হচ্ছে আমাদের বি বিন্দুতে গতিশক্তি। তাহলে খেয়াল করো বন্ধুরা, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটু খেয়াল করো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বি বিন্দুতে আমরা গতিশক্তি পেলাম কি? হাফ এম ভি স্কয়ার। ওখানে আমরা ভি এর মানটা বসিয়ে দিয়ে আমরা সেখানে গতিশক্তি পেলাম এম জি এক্স পেলাম। এখন আমরা দেখব বি বিন্দুতে কি পরিমাণ স্থিতি শক্তি রয়েছে। স্থিতি শক্তি রয়েছে কি পরিমাণ? তাহলে দেখো, যেহেতু বস্তুটি টোটাল দূরত্ব ছিল কি? এইচ দূরত্ব ছিল, সেখান থেকে সে এক্স দূরত্ব অতিক্রম করেছে। তাহলে আমরা সেখানে বলতে পারি, একটু খেয়াল করো, তাহলে ভালো করে খেয়াল করে রাখো, তাহলে গতিশক্তি পেলাম কি আমরা? এম জি এক্স। আচ্ছা, একটু খেয়াল করো, তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি
খেয়াল করো, বি বিন্দুতে স্থিতিশক্তি বি বিন্দু স্থিতিশক্তি, তাহলে কি হবে? যেহেতু আমরা জানি যে বস্তুটি আগে ছিল mg দূরত্ব ছিলই, সেখান থেকে আবার কি ছিল h - x দূরত্ব সে অতিক্রম করেছে। তাহলে আগে ছিল পূর্বে এই অবস্থানে যখন ছিল তখন কি ছিল mgh ছিল, কিন্তু যখন বি বিন্দুতে আসছে তখন সে কি করছে, এখান থেকে h - x মানে x দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা পাবো mgh - mgx। তাহলে বি বিন্দুতে আমরা পেলাম কি স্থিতিশক্তি পেলাম mgh এবং mgx। তো তাহলে একটু খেয়াল করো, আমরা বি বিন্দুতে তাহলে মোট কি শক্তি পাবো? বি বিন্দুতে মোট শক্তি পাবো আমরা, মোট শক্তি ইকুয়াল টু আমাদের গতিশক্তি কি ছিল? একটু খেয়াল করো, গতিশক্তি ছিল mgh এবং স্থিতিশক্তি আমরা কি পেলাম আমাদের স্থিতিশক্তি ছিল mgx এবং আমরা স্থিতিশক্তি কি পেলাম mgh mgx। তাহলে একটু খেয়াল করো, এখন এখানে কাটা যাবে, mgx কাটা গেল, আমাদের থাকলো কি mgh। তাহলে আমরা বি বিন্দুতে মোট শক্তি অর্থাৎ স্থিতিশক্তি এবং গতিশক্তির টোটাল যোগ করে আমরা পেলাম কি mgh। তাহলে আমি আবারও বলতেছি, বি বিন্দুতে স্থিতিশক্তি mgh - x লেখার কারণ হলো এটা x দূরত্ব কি করেছিল, অতিক্রম করেছিল। তাহলে আমরা পেলাম কি মোট স্থিতিশক্তি পেলাম mgh - mgx। তাহলে আমরা বি বিন্দুতে যদি খেয়াল করি সেখানে গতিশক্তিও রয়েছে, স্থিতিশক্তিও রয়েছে। তাহলে বি বিন্দুতে আমাদের গতিশক্তি ছিল কি mgx এবং স্থিতিশক্তি আমরা কি পেলাম mgh - mgx কাটা গেলে কি থাকে mgh। তাহলে একটু খেয়াল করো, আমাদের এ বিন্দুতে আমাদের মোট কি ছিল? এ বিন্দুতে যেহেতু বস্তুটি স্থির অবস্থায় ছিল, সুতরাং সেখানে আমরা কি পেলাম, শুধুমাত্র পেয়েছিলাম স্থিতিশক্তি এবং সেটা কি ছিল mgh। কিন্তু এটা এ থেকে বি বিন্দুতে গেল, সেখানে কিন্তু স্থিতিশক্তিটা কিসে পরিণত হয়েছিল, গতিশক্তিতে পরিণত হয়েছিল। এবং গতিশক্তিতে পরিণত হওয়ার পরেও আমরা খেয়াল করলাম যে এখানে যখন স্থিতি অবস্থায় ছিল তখন মোট শক্তির পরিমাণ কী ছিল mgh, ঠিক বি বিন্দুতেও গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি মোট শক্তির পরিমাণ কি mgh। সুতরাং শক্তির কিন্তু কোনো পরিবর্তন হলো না, শুধুমাত্র রূপান্তর হলো। এটাই হচ্ছে শক্তির নিত্যতার সূত্র, যে শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই, শুধুমাত্র শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অধ্যায়টা অনেক ভালো করে বুঝেছ। তোমরা বাসায় থাকবা, সাবধানে থাকবা, ভালো করে পড়াশোনা করবা এবং তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবা। আর সে পর্যন্ত সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমার সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ।